বাংলাদেশে ভারতের যে নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, তাকে ভারত সরকার ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দিয়েছে। এই বিষয়টা কি বিশেষ কোনো তাৎপর্য বহন করে? যেভাবে আলোচনা হচ্ছে সেভাবে বহন করে কি? আমি যখন এই আলোচনাটা শেষ করব তখন আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। একটা উদাহরণ দেয়া যাক। বিএনপি সরকার 2001 থেকে 6 সালে তারা যখন ক্ষমতায় আসেন, তারা তাদের 91 থেকে 96 মেয়াদের যিনি স্পিকার ছিলেন শেখ রাজ্জাক আলী, তিনি প্রথম স্পিকার ছিলেন না, দ্বিতীয় স্পিকার। প্রথম স্পিকার ছিলেন আব্দুর রহমান বিশ্বাস, তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়। তারপরে শেখ রাজ্জাক আলী, উনি ডেপুটি স্পিকার ছিলেন, তাকে স্পিকার করা হয়। 2001 থেকে 6 সালে বিএনপি আবার যখন ক্ষমতায় আসে 5 বছর পরে, তখন তাকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হয়। তিনি যেহেতু স্পিকার ছিলেন, সেই জন্য বিএনপি সরকার তাকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় রাষ্ট্রদূত নিয়োগ করে। আপনাদের কি ধারণা যে এই যে একজন শেখ রাজ্জাক আলীকে যুক্তরাজ্যে যখন হাই কমিশনার হিসাবে বিএনপি নিয়োগ দেয়, তার কি বিশেষ কোনো তাৎপর্য ছিল? উত্তর হলো শূন্য, কোনো তাৎপর্যই ছিল না। শেখ রাজ্জাক আলীকে কোনোভাবে কোনো জায়গায় দিতে হবে, তাকে মন্ত্রী করা যায়নি, সেজন্য তাকে যুক্তরাজ্যে হাই কমিশনার করেছে। যেহেতু আগে তিনি স্পিকার ছিলেন, সাধারণত সরকারগুলো তো যেখানে সুযোগ আছে একজন মানুষকে অমর্যাদা করতে চায় না, সেজন্য শেখ রাজ্জাক আলীকে তারা মন্ত্রীর মর্যাদায় কিন্তু হাই কমিশনার বানিয়েছিলেন। বিএনপিও আরো কয়েকজনকে প্রতিমন্ত্রীর মর্যাদা হাই কমিশনার করেছিল। এটা সবচেয়ে বেশি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নিযুক্ত ভারতের 2 জন হাই কমিশনার পরপর, একজন ছিলেন আহমেদ তারেক করিম, আর একজন পরে সৈয়দ মোয়াজ্জেম আলী, তাদেরকে শেখ হাসিনা প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছিলেন, প্রতিমন্ত্রীর পোস্ট দিয়েছিলেন আর কি, সমান বেতন পেত। মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম অনেকগুলো রাষ্ট্রদূতকে শেখ হাসিনা প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। আমরা যদি দেখি আকরামুল কাদের, মোহাম্মদ জিয়াউদ্দিন, এই 2 জন, এরা এক একজন 5 বছর করে সেখানে রাষ্ট্রদূত ছিলেন। এমনকি লন্ডনেও একজন সাইদুর রহমান, ওনার নাম অধ্যাপক সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তাকেও শেখ হাসিনা প্রতিমন্ত্রীর মর্যাদায় হাই কমিশনার নিয়োগ করেছিলেন যুক্তরাজ্যে। একটা জিনিস দেখতে হবে যে আমাদের যেসব হাই কমিশনার বা রাষ্ট্রদূত আমরা প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ করেছি, তারা কি এই পোস্টগুলোতে বিশেষ কোনো তাৎপর্য, আসলে জিনিসটা তাৎপর্য কতটুকু সেটা পরে বলছি, তারা কি বিশেষ কোনো রেজাল্ট আনতে পেরেছিলেন এই সব রাষ্ট্র থেকে, ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে? উত্তর হলো শূন্য, কিছুই করতে পারেননি। তারা সিনিয়র লোক ছিলেন, হয়তো তাদেরকে নিয়ে বিতর্ক হয় নাই, কিন্তু এরা কেউ যে বিশেষ কিছু করেছেন বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নয়নে, বাংলাদেশ যুক্তরাজ্যের সম্পর্ক উন্নয়নে, বাংলাদেশ মার্কিন যুক্তরাজ্যের সম্পর্ক উন্নয়নে, এমন কোনো নজির কিন্তু আমাদের সামনে নাই। এতগুলো জিনিস কেন বললাম জানেন? কারণ হলো যেইভাবে এটা নিয়ে সব জায়গায় আপনার বিশেষ একেবারে আলোড়ন তৈরি করা হয়েছে, মূলত এগুলো সাংবাদিকরাই করে, ইউটিউবাররা করে, কারণ এগুলো করতে হয়, না করলে তো ইউটিউব চলে না। এটা সেখানে একটা কারণ। এখন আমরা দীনেশ ত্রিবেদীর বিষয়টা দেখি। দীনেশ ত্রিবেদী কংগ্রেসের রাজনীতি করেছেন, তৃণমূল কংগ্রেসের রাজনীতি করেছেন, পরে এখন তিনি বিজেপির রাজনীতি করেন। তিনি আগে ভারত সরকারের প্রতিমন্ত্রী ছিলেন এবং পূর্ণমন্ত্রী ছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মনমোহন সিং এর ক্যাবিনেট ছাড়েন রেলমন্ত্রী থেকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, তখন দীনেশ ত্রিবেদীকে তিনি রেলমন্ত্রীর জায়গায় রেখে এসেছিলেন। সেই হিসাবে দীনেশ ত্রিবেদী ভারতের রেলমন্ত্রী ছিলেন। ভারতের রেলমন্ত্রী একজন সিনিয়র মন্ত্রী হয়, খুব ভারী একটা মন্ত্রণালয়, অনেক বাজেট ইত্যাদি। দীনেশ ত্রিবেদী পরবর্তীতে বিজেপিতে আসেন। এখন দীনেশ ত্রিবেদীকে যখন ভারত সরকার হাই কমিশনার নিয়োগ করেছেন, তাকে কি সচিব করবেন, অতিরিক্ত সচিব করবেন, কিভাবে করবেন? তিনি তো আরো ছোট দলে থাকা অবস্থায় তিনি মন্ত্রী ছিলেন। স্বাভাবিকভাবেই দীনেশ ত্রিবেদীকে এখানে মন্ত্রীর মর্যাদা দেয়া ছাড়া ভারত সরকারের টেকনিক্যালি কোনো উপায় ছিল না। আর কোনো রাজনৈতিক সরকারই তো কোনো মানি লোকের মানহানি করে না, যদি সেখানে সেটা রক্ষা করা যায়। স্বাভাবিকভাবেই দীনেশ ত্রিবেদীকে নরেন্দ্র মোদী সরকার পূর্ণ ক্যাবিনেট মন্ত্রীর সমান বেতন ভাতা দিচ্ছেন, সুযোগ সুবিধা দিচ্ছেন। এখানে এর অতিরিক্ত আসলে তাৎপর্য খোঁজাটা হলো এখন পর্যন্ত অর্থহীন। তবে কিছু জিনিস ব্যাখ্যা করার আছে। আমরা যে জিনিসগুলো সব জায়গায় আলোচিত হচ্ছে সেগুলো আসলে কোনোই গুরুত্বপূর্ণ ইস্যু না। কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আছে এখানে, সেই জিনিসগুলো এখন আমি আপনাদের সামনে তুলে ধরি। প্রথম কথা হলো,
একজন রাজনীতিবিদকে কেন ভারত সরকার এখন বাংলাদেশে হাইকমিশনার নিয়োগ করলেন? এটার উত্তর ভারত সরকার ভালো বলতে পারবে। আমরা যা বলবো এগুলা সব কিছু জল্পনা কল্পনা, কিন্তু জল্পনা কল্পনা করারও তো কিছু আপনার যুক্তি নির্ভর, চিন্তা নির্ভর, অভিজ্ঞতা নির্ভর আপনার মাথা থাকতে হবে, তাই না? তা না হলে তো শুধু আপনার এই যে আলোড়নই তোলা হবে, কনস্পিরেসি থিওরি তৈরি করা হবে, সেগুলো তো কোনো বিশেষ মূল্য রাখে না আসলে, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়া ছাড়া। একটা জিনিস আমি বলতে পারি, যেটা হলো বাংলাদেশের যে অভ্যন্তরীণ সিচুয়েশন, আমরা কি ভারতীয় কর্তৃপক্ষের কাছে যখন বাংলাদেশ সম্পর্কে কথা শুনি, সেই সিচুয়েশনটার বাস্তবতা কি তাদের কথায় ফুটে উঠে? ফুটে উঠে না। যেমন ধরুন, বাংলাদেশের সবচেয়ে বড় যে পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে স্বাধীন বাংলাদেশে, কিংবা বলা যায় যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর থেকে, সেটা হলো বাংলাদেশে সীমাহীন অযৌক্তিক মিথ্যা তথ্যের উপর, প্রপাগান্ডার উপর ভিত্তি করে দিনের পর দিন ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা বাড়ানো হয়েছে, যার আসলে ঘৃণা করার হেতু ছাড়া 1971 সালে মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নেওয়া ছাড়া আর কোনো ভিত্তি কিন্তু নাই। এই যে বাংলাদেশে হিন্দু ঘৃণা এত বাড়ানো হয়েছে, ভারত ঘৃণা এত বাড়ানো হয়েছে, সেই ব্যাপারে কি ভারত সরকার বা ভারতের সিনিয়র লোকজন, ভারতের উচ্চ পর্যায়ের লোকজন, ভারতের বুদ্ধিজীবীরা অবগত আছেন? এটা কিন্তু ভারতীয়দের কথাবার্তায় আমার কাছে মনে হয় না। হয় তারা ইচ্ছে করে তথ্যটা গোপন করেন, অথবা তারা এটাকে গুরুত্বপূর্ণ মনে করেন না এগুলা জানা। সেই দিক থেকে আমরা বলতে পারি যে ভারত সরকার যেহেতু একের পর এক আমলাদের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করেছে, এবং আমলারাই সাধারণত কূটনীতিক এবং বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে, সেখানে নানান ধরনের লোকজন থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাদের কি ব্যর্থতা নাই? যদি এটা হয় যে ভারত সরকার বাংলাদেশের সিচুয়েশন কখনো ভালোভাবে ইভ্যালুয়েট করতে পারেনি, সেক্ষেত্রে তো এই দূতাবাসটার ব্যর্থতা আছে। এখন সেই ব্যর্থতাটা কার উপর যায়? ব্যর্থতাটা কিন্তু যায় আপনার হাই কমিশনারের উপর, একের পর এক হাই কমিশনারদের উপর। তারা হলো আপনার প্রতিষ্ঠানটার প্রধান, স্বাভাবিক। এখন তাদের ব্যর্থতা কতটা আছে সেটা নিরূপণ করছি না, যুক্তিতে তাদের ব্যর্থতা যায়। এখন নরেন্দ্র মোদী সরকার যদি এই বিষয়টা মাথায় রেখে একজন রাজনীতিবিদকে, অর্থাৎ একটা কিছু চেঞ্জ করেন, একটা শিফট নিয়ে আসেন যে নিয়োগে, যে এবার রাজনীতিবিদদের দিয়ে থাকি, সেখানে একটা তাৎপর্য থাকলেও থাকতে পারে। তবে আমার কাছে ব্যাপারটা মনে হচ্ছে যে আপনার সঠিক অ্যাসেসমেন্ট করতে হলে যে একজন রাজনীতিবিদ হতে হবে, এমনটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কিন্তু বাস্তবতা হলো যে ভারত সরকার, ভারতের উচ্চতর পক্ষে আমরা বাংলাদেশকে যেভাবে চিত্রায়িত করতে দেখি, সেখানে কিন্তু আমরা বাস্তবতার প্রতিফলনটা দেখি না। আর বাংলাদেশের মৌলবাদীরা যেভাবে ভারত ঘৃণা ছড়ায়, এটাকে ভারতের কর্তৃপক্ষ বা ভারতের লোকজন গুরুত্বপূর্ণ মনে না করতে পারে। মৌলবাদীরা তো চায় যে এটাকে গুরুত্বপূর্ণ মনে করুক, তাদেরকে নিয়ে ভারত একটু আলোচনা হোক। ভারত যে এটা এইসব নিয়ে একেবারে চুপ থাকে, এই জন্যই তো হয়তো মৌলবাদীদের আসলে উস্কে দেওয়া হয়, তারা আরো বেশি করছে জিনিসটা। এখন দীনেশ ত্রিবেদী আসার পরে কি তিনি সঠিক তথ্য দিবেন? আগে কি সঠিক তথ্য দেয়া হয়নি? আমরা জানি না। কিন্তু দীনেশ ত্রিবেদী ঢাকায় এসে যেভাবে কথা বলেছেন, উনি শুধু সম্প্রীতির কথা বলেছেন, স্বাভাবিক কথা। অনেকটা আপনার একজন রাজনীতিবিদ যেভাবে কথা বলেন, সেটাকে টুইস্ট করা হয়েছে, এবং দীনেশ ত্রিবেদীর ভালো মানুষই প্রকাশ পেয়েছে। কিন্তু অবশ্য তিনি যেহেতু এখানে রাষ্ট্রদূত হিসেবে এসেছেন, তিনি তো সেটা প্রকাশ করবেনও না যদি তিনি সচেতনভাবে এটা এড়িয়ে যান। কিন্তু বাংলাদেশের বাস্তব অবস্থাটা কিন্তু আমরা দীনেশ ত্রিবেদীর প্রথম দিনের বডি ল্যাঙ্গুয়েজে পাই নেই। আজকে একটু পেয়েছি, সেই জায়গাটা একটু আসি। দীনেশ ত্রিবেদী আজকে যেভাবে ভারতের ভিসা উন্মুক্ত করার কথা বললেন, আমার মনে হয় তার ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পাওয়ার চেয়েও আজকে তিনি ভিসা খুলে দেওয়াটা তার যে বডি ল্যাঙ্গুয়েজটা আমার কাছে, এইটা মনে হয়েছে যে তিনি একটু আড়ষ্ট, তিনি একটু হাসি খুশি নন। এখন তিনি যেভাবে ভিসা ছেড়ে দেওয়ার কথা বলেছেন, এটা কিন্তু মৌলবাদীদের এইটা নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার হওয়া উচিত। কিন্তু মৌলবাদীরা এটা নিয়ে হবে না, কারণ তারা জানে যে ভারতে যাওয়ার জন্য বহু বাংলাদেশি বসে আছে। কারণ হলো বাংলাদেশিরা তো দেখেন চীনে যেতে পারে না, চীনে ভিসা দেয় না, আর ভিসা দিলেও চীন তো অনেক এক্সপেন্সিভ। চীনে যাওয়া আর ইউরোপে যাওয়া একই কথা। যেসব বাংলাদেশির একটু বিদেশ দেখার আপনার ইচ্ছা আছে, ওই রকম টাকা পয়সা নাই, তাদের আসলে ভারত যাওয়া ছাড়া আর কোথায় যাবে তার?
আর দ্বিতীয় হলো তো বাংলাদেশের বড় লোকরা তো ভারতে যেতেই চায়, তাদের অনেক ধরনের আকর্ষণ সেখানে আছে। এই যে ব্যাপক মানুষ ভারতে যেতে চায়, এইটা জেনে মৌলবাদীরা আজকে হয়তো কোনো মিছিল করেনি, কিন্তু মানে আমরা যদি মৌলবাদীদের যুক্তিটাও দেখি তাহলে কিন্তু তাদের মিছিল করা উচিত। এবং তিনি যেভাবে ভারতের ভিসা, টুরিস্ট ভিসা উন্মুক্ত করছেন, সেইটাতে তাকে যদি দোষী করতো যে ওই যে একই আকাশ একই বাতাস কিংবা 140 কোটি আর 20 কোটির মিলে যাওয়াকে তারা বলেছিল না যে ব্যাখ্যা দরকার, যে এক করে ফেলার কথা বলেছেন, আজকের অঙ্গভঙ্গিতেও তো সেই একই জিনিস ফুটে উঠেছে। কিন্তু আজকে কিন্তু প্রতিবাদ নাই, জানি না 2-1 দিনের মধ্যে তারা আবার প্রতিবাদ শুরু করতেও পারে। কিন্তু মৌলবাদীরা মনে করে যে ভারত যা দিবে এটা তাদের অধিকার, ভারতকে অপমান করা তাদের অধিকার, বাংলাদেশের হিন্দুদের ঘৃণা করা তাদের অধিকার, এবং হিন্দুদের বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া এটাও তাদের জন্য ন্যায্য। বিপরীতে ভারত কিন্তু কোনো কিছু করতে পারবে না। ভারতে মুসলমানদেরকেও ফুলের টোকা দিলেও কিন্তু বাংলাদেশের মৌলবাদীরা ভারত দখল করে ফেলবে, এটা হলো তাদের বক্তব্য। যা হোক, এই কথাগুলো বললাম কেন, আসলে তাৎপর্য তেমন নাই, কিন্তু কিছু জায়গায় হয়তো একটু আপনার এখন চিন্তা ভাবনার বিষয় আছে। একটা হলো যে ইউনূসের ডাকাততন্ত্র ক্ষমতা গ্রহণের পর থেকে ভারতের চোখে চোখ রাখা হয়ে গেছে তাদের কূটনীতি। ভারতের চোখে চোখ রাখার সবচেয়ে কার্যকর পদক্ষেপ তারেক রহমান নিতে পারে যে এই যে ভিসা উন্মুক্ত করে দিয়েছে এটাকে প্রত্যাখ্যান করা, এবং বাংলাদেশিদের উপর ভিসা, বাংলাদেশিদের ভারত যাওয়ার উপর সরকার যদি একটা ব্যান করে দেয় যে না তোমরা ভিসা যদি দাও আমার লোক যাবে না, আমি নিষেধাজ্ঞা জারি করলাম, ভারতে কেউ যেতে পারবে না। এটা কিন্তু সত্যিকারের চোখে চোখ রেখে কথা বলা। কিন্তু একটা কিছু ইস্যু হলো, একটা চিঠি দিলাম, উত্তরাষ্ট্র না আরেকটা চিঠি দিলাম, আরেকটা চিঠি দিলাম, এগুলোকে মূল্যবাদীরা মনে করে যে চোখে চোখ রেখে কথা বলা। কিংবা ওই যে রাস্তায় দাঁড়িয়ে যদি বলে যে 7 সিস্টার এখনই কেটে দিলাম, স্বাধীন করে দিলাম, চিকেন নেক কেটে দিলাম, এইটাকে বলে এটা এগুলো হলো আপনার গুন্ডামি, বদমাশি, হঠকারিতা, রাজনীতি। কিন্তু সত্যিকারের চোখে চোখ রাখতে চাইলে ভারতের ভিসার যে অফার এসছে, ভারতীয় ভিসার, সেটা প্রত্যাখ্যান করলে কিন্তু চোখে চোখ রেখে কথা বলা হয়। আমরা দেখলাম যে ভারতীয়রা কিন্তু সেইভাবে বাংলাদেশ নিয়ে আসলে তেমন কোনো গুরুত্ব দেয় না। জাহেদ কাণ্ড যেভাবে ঘটে গেল, একদিকে ভারত গুরুত্ব দেয় না, ভারত যে বাংলাদেশ নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করে সেটাও কিন্তু আমাদের মনে হয় না। তবে এখানে যেটা হচ্ছে যে বারবার ভারতের হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হচ্ছে, এটা ইউনূসের আমল থেকে। সেইখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যদি মনে করে যে একজন সিনিয়র, এত বড় সিনিয়র পজিশনের লোক হাই কমিশনার, তাকে এখনই ডাকবো, এইটা একটা মনস্তাত্ত্বিক প্রভাব পড়লেও পড়তে পারে। তবে আমি মনে করি না পড়বে, এটা চিন্তা করা যেতে পারে আর কি। আমাদের যেসব ভাষ্যকাররা আছে তারা যে অনেক কল্পনা করে বের করেছে, তারা যদি কল্পনাটা ভালো করে করতে পারতো তাহলে এই জায়গায় একটু কল্পনা করার সুযোগ আছে আসলে দীনেশ ত্রিবেদীর মন্ত্রীর মর্যাদা লাভ করার ক্ষেত্রে। একটা জিনিস কি, বরঞ্চ মন্ত্রীর মর্যাদায়, যেমন আমাদের দেশে আমরা যেটা দেখেছি, আমাদের দেশের মন্ত্রীর মর্যাদায় কেউ যদি রাষ্ট্রদূত হয় তখন আবার ফরেন মিনিস্ট্রির সাথে তার একটা টানাপোড়েন সৃষ্টি হয়। কিরকম, ধরেন ফরেন সেক্রেটারি মার্কিন যুক্তরাষ্ট্রে ভিজিট করতে গেল, একটা অফিসিয়াল বৈঠক হবে, এখন রাষ্ট্রদূত তার কোন পাশে বসবে, রাষ্ট্রদূত তো মন্ত্রী, ফরেন সেক্রেটারি তো সেক্রেটারি, এই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স নিয়ে ঝামেলা লাগে, একটা মনস্তান্ত্রিক দ্বন্দ্ব অভ্যন্তরীণভাবে তৈরি হয়। এটা অবশ্য ভারতের ক্ষেত্রে হবে না বলেই আমি আশা করি। আর দীনেশ ত্রিবেদী অবশ্যই সরাসরি মোদী সাহেবের সাথে তো নিশ্চয়ই উনি কথা বলতে পারবেন। তবে আমি মনে করি যে কোনো কার্যকর হাই কমিশনারই এটা পারার কথা। এখানে এমন নয় যে ও একজন আমলা হাই কমিশনার থাকলে তিনি ভারতীয় কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সেরকম যোগাযোগ করতে পারবেন না, এইটা আমার মনে হয় না। সুতরাং দীনেশ ত্রিবেদীর মন্ত্রীর মর্যাদা পাওয়া এবং সেইভাবে দায়িত্ব চালিয়ে নেয়, এইটাকে আমি মনে করি যে ভারত সরকার একটা সিনিয়র নিয়োগ দিয়েছেন, সিনিয়র মানুষকে, সেটা অবশ্যই তারা বাংলাদেশের সাথে সম্পর্কটাকে গুরুত্ব দেন বলেই দিয়েছেন। কিন্তু আর দীনেশ ত্রিবেদী যেহেতু আগে থেকে একজন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, সেই জন্য তাকে তো আর সচিব করা যায় না, সেজন্যই তাকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় তাকে রাষ্ট্রদূত নিয়োগ করেছেন। এই দুইটার বাইরে আমি এটার আসলে বিশেষ কোনো তাৎপর্য দেখি না, আসলে তাৎপর্য প্র্যাকটিক্যালি নাই। দীনেশ ত্রিবেদী যা করবেন, আগের হাই কমিশনার গুলো তা করেছে। তিনি যদি বাড়তি কোনো কিছু করতে পারেন সেইটা হলো যে যদি তিনি সত্যি সত্যি ভারতের কর্তৃপক্ষকে আপনার স্বীকার করাতে পারেন যে বাংলাদেশে যেই হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা ছড়ানো হয়েছে, বৃদ্ধি করা হয়েছে, এই ব্যাপারে যদি ভারতের উচ্চতর মহলে যদি সচেতনতা তিনি তৈরি করতে পারেন, সেটা হলে আমরা মনে করব যে দীনেশ ত্রিবেদীর মতো এত সিনিয়র একজন মানুষকে বাংলাদেশে হাই কমিশনার নিয়োগ করায় ভারত সরকার অন্তত ব্যাপারটাকে গুরুত্ব দেওয়ার পর্যায়ে নিতে পেরেছেন দীনেশ ত্রিবেদী, এবং সেটাকে আমি অন্তত ব্যক্তিগতভাবে সাফল্য হিসাবে দেখব।
দেখুন, তখন যা বললাম তাতে আমাকে মনে হচ্ছে আমি ভারতীয়দের চেয়ে অতি ভারতীয় হয়ে গেছি, এটা অবশ্য অনেকে বলতে পারেন। কিন্তু বিষয়টা কি জানেন? বিষয়টা হলো বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে বাংলাদেশের হিন্দু নির্যাতন প্রধান একটা বিষয় হওয়া উচিত। কেন হওয়া উচিত? এটা মানবিকতার দিক থেকেও সত্য। এবং মানবিকতা, সভ্যতা, এই দুটো মুখী যদি আপনি না হন, সম্পর্ক উন্নয়ন যেমন হয় না, আপনার অভ্যন্তরীণ উন্নতি হয় না। বাংলাদেশের অভ্যন্তরীণ উন্নতির সাথে সাথে বাংলাদেশে হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা বর্জন করা উচিত। আর ভারতের তরফ থেকে এটা আরো সিরিয়াসলি দেখা উচিত, কারণ হিন্দুগুলা তো যায় ভারতে, তাদের অর্থনীতির উপর চাপ পড়ে তাদের। এবং বাংলাদেশ যদি হিন্দু শূন্য হয়ে যায়, সেই ক্ষেত্রে তো বাংলাদেশ এখন যে পরিমাণ জাহান্নাম হয়ে গেছে তার চেয়ে আরো উত্তপ্ত জাহান্নাম হয়ে যাবে। কারণ হলো তখন এখন হিন্দুদের তাড়াচ্ছে, তখন তারা ভারতের দিকে আমাদের মতো মুসলমানদের তাড়াতে শুরু করবে মৌলবাদীরা। এটা কিন্তু আপনারা মনে রাখবেন, যত বড় ব্যবসায়ী হন, আমলা হন, তারা খেতে হবে মৌলবাদীদের। এখন আপনারা হয়তো মৌলবাদীদের সমর্থক আছেন, কাজেই জিনিসটা একটু ভালো, অনেক গভীর থেকে চিন্তা করার চেষ্টা করবেন। আর আমি আশা করব যে দীনেশ ত্রিবেদী আমি যেটা বলেছি সেই ধরনের কার্যক্রম গ্রহণ করবেন, ভারতের উচ্চতর কর্তৃপক্ষকে বোঝাতে সক্ষম হবেন, এবং বাংলাদেশের হিন্দুদের জন্য যাতে অন্তত বাংলাদেশ একটা মুসলমানদের জন্য যতটুকু আছে সম্মানের, ততটুকু সম্মানের জায়গা হয়, সেই জায়গায় দীনেশ ত্রিবেদী কাজ করবেন বলে আমি আশা প্রকাশ করছি। যদিও অতীতে আমি এই ধরনের কোনো কার্যক্রম ভারতের হাইকমিশনারদের তরফ থেকে দেখিনি। এখন দীনেশ ত্রিবেদী কি করতে পারেন সেটা দেখার জন্য অপেক্ষায় থাকলাম। শুরুতেই বলছিলাম ডাক্তার সামির হোসেন মিশুর কথা। আমরা ক্লাস ফ্রেন্ড, সে অন্য মেডিকেল কলেজে পড়তো, কিন্তু বগুড়ায় তার সাথে আমার পরিচয় হয়েছিল, এবং তাকে দেখার পরে আমি খুব ঈর্ষান্বিত বোধ করেছিলাম যে একটা মানুষ কি করে এতটা প্রো পিপল, গণবান্ধব, মানুষের বন্ধু হতে পারে। বগুড়াবাসীর কাছে মিশুর কথা বলা অনেকটা মার কাছে মাসির গল্পের মতো। ডক্টর মিশু, তার চেম্বারে গিয়ে কেউ পয়সার জন্য চিকিৎসা করাতে পারেননি এমন কোনো নজির নেই। দল মত নির্বিশেষে সবার কাছে ডাক্তার মিশুর গ্রহণযোগ্যতা ছিল অসম্ভব রকমের। এটা আমি পার্সোনালি চিন্তাই করতে পারি না। এখানেই সব শেষ না। রাত 12টা বাজলেই বগুড়ার যে সাত মাথার মোড় আছে, রাস্তার মোড় যেখানে দূরপাল্লার বাসগুলো থামে, অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সেখানে 12টার সময় ডাক্তার মিশু হাজির। যত গরিব রোগী আছে তাদের চিকিৎসার জন্য মিশু সেখানে যেতেন, এবং রোগীরা আসতেন। পয়সা তো নিতেনই না, অনেক রোগীকে সে ওষুধ পর্যন্ত দিতেন। আমার সাথে তার বগুড়ায় পরিচয় হয়েছিল। আমি ডাক্তারদের একটা সংগঠন করি, FDSR। আমরা একবার শীত বস্ত্র বিতরণের জন্য বগুড়ায় গিয়েছিলাম, তখনই তার সাথে পরিচয়, এবং আমি অবাক হয়ে গেছি। তার সহায়তা আমরা গরিব মানুষদের কম্বল দিলাম, এবং দেখলাম যে একটা মানুষের জন্য কত নিবেদিত হতে পারেন। তার একটা রাজনৈতিক বিশ্বাস ছিল, সে স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়া জেলার সভাপতি ছিল, কিন্তু নিজেকে এই কারণে কখনোই সে অন্যদের চেয়ে আলাদা করেনি। কেউ বলতে পারবে না যে ক্ষমতার অপব্যবহার করেছে বা কাউকে ক্ষমতার দাপট দেখিয়ে নির্যাতন করেছে, হয়রানি করেছে, কোনো অভিযোগ নাই। এই নিপাট ভদ্রলোক, গরিব মানুষের বন্ধু, এই মিশুকে কি একটা মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। মিশু এই গ্রেপ্তারের প্রতিবাদ শুধু আমরা করছি না, যেসব ইউটিউবার জামাত বিএনপির পক্ষে কথা বলে তারাও মিশুর এই গ্রেপ্তারের প্রতিবাদ করছে। আমরা অবিলম্বে এই মিশুর মুক্তি চাই, এবং শুনলাম যে মামলা করেছে মিশুর বিরুদ্ধে, সে নাকি মিশুর কাছে টাকা চেয়েছিল, যে টাকা দিলে মামলা উইথড্র করবে। তো মিশু কেন টাকা দিবে? এবার আসি প্রফেসর আব্দুল্লাহ স্যারের কথা। বাংলাদেশের যে কজন চিকিৎসক তাদের কীর্তির কারণে দেশের সীমানা ছাড়িয়ে পৃথিবী ব্যাপী আলো ছড়িয়েছেন, তাদের মধ্যে অন্যতম এই প্রফেসর অধ্যাপক আব্দুল্লাহ। তার বই পড়েনি এরকম কোন রিসেন্ট মেডিসিন স্পেশালিস্ট আপনি বাংলাদেশে পাবেন না। বিদেশ থেকে প্রকাশিত বিভিন্ন একদম যেসব বলা যায় যে টেক্সট, নাম্বার 1 টেক্সট বুক মেডিসিনের, সেই ডেভিডসনের বুক, সেখানেও তিনি ইন্টারন্যাশনাল অ্যাডভাইজার হিসেবে আছেন। তো এরকম একটা লোককে তো স্বভাবতই শেখ হাসিনার সরকার সম্মান দিয়েছেন, আজীবন তাকে প্রফেসর এমিরেটাস পদে দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। তো দেশের সেরা চিকিৎসকরাই তো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এদের চিকিৎসার সাথে জড়িত থাকবেন, এখানে অন্যায় কি আছে? আমাদের এই যে বেগম খালেদা জিয়া, তিনি যখন কারাবন্দী ছিলেন এবং তার লিভারের অসুখ ছিল,
তখন তার এই লিভারের অসুখের ব্যাপারে মতামত নিতে বিএনপি পন্থী ডাক্তাররা আওয়ামী লীগ পন্থী ডাক্তার অন্যতম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লিভার বিশেষজ্ঞ ডাক্তার স্বপ্নিলের কাছে এসেছিলেন। স্বপ্নিল তার মতামত দিয়েছেন। একজন ডাক্তার যখন ডাক্তার হয় তখন তার একটা শপথ থাকে যে দলমত সবকিছুর ঊর্ধ্বে উঠে তিনি রোগীর চিকিৎসা করবেন। এবং ডাক্তার আব্দুল্লাহ এত সিম্পল একজন মানুষ। সিনিয়র সাংবাদিক নঈম নিজাম তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন যে একবার এই বিএনপির পত্রিকা দৈনিক দিনকালের সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী অসুস্থ ছিলেন এবং তিনি ডক্টর আব্দুল্লাহকে দেখাতে চাচ্ছিলেন, কিন্তু ডক্টর আব্দুল্লাহ লম্বা সিরিয়াল তিনি কিভাবে দেখাবেন। তো তিনি নঈম নিজাম ভাইয়ের সাথে যোগাযোগ করছেন এবং নঈম নিজাম ভাই আব্দুল্লাহ স্যারকে ফোন করে বলেছেন, আব্দুল্লাহ স্যার বলেছেন যে ওনাকে আসতে বলেন, এসে শুধু ওনার ভিজিটিং কার্ডটা দিবেন। তো ডক্টর রেজওয়ান সিদ্দিকী তার ভিজিটিং কার্ড দিতে দ্বিধা বোধ করছিলেন যে কি মনে করবেন, কিন্তু আব্দুল্লাহ স্যার তাকে দেখে দিয়েছেন। এরকম একটা মাটির মানুষ, যখন ডাক্তার 1000 টাকা ভিজিট নিতেন তখন তিনি 300 টাকা ভিজিট নিতেন। তো তাকে এই অসম্মানটা কেন করতে হলো? এমনকি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটার নাম পরিবর্তন করে বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বলা হচ্ছে, তার ভিসি প্রভিসি তারাও তার বই পড়ে ডাক্তার হয়েছে। এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনেক উপরের প্রফেসর, ভিসি প্রভিসি এই লেভেলের লোকজনও এই সিদ্ধান্তে বিব্রত। কারা এই সিদ্ধান্তটা নিল? এই যে গত 20 জুন এই ইউনিভার্সিটি সিন্ডিকেটের বাজেট অধিবেশন ছিল, সেখানে কিন্তু এজেন্ডা এটা ছিল না। এজেন্ডার বাইরে একজন পেডিয়াট্রিক সার্জন সিনিয়র, তিনি সেখানে দাঁড়িয়ে এই প্রস্তাব তুলেছেন, এই পাশ করিয়েছেন এবং টাকা ফেরতের মতো অপমানজনক একটি সিদ্ধান্ত গ্রহণ করিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রচার মাধ্যম সবখানে ছি রব পড়ে গেছে। আসুন একটু দেখি যে ডক্টর আব্দুল্লাহ স্যারের রিয়াকশনটা দেখি, মিডিয়ায় কি বলছেন তিনি। কয়েকটা কথা বলতেই হয় যে আমি তো প্রায় 50 বছর যাবত ডাক্তারি করি। ডাক্তারের জীবনে আমি চেষ্টা করছি মানুষকে খুব ভালোভাবে সুন্দরভাবে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। আমি যেহেতু শিক্ষক, সুতরাং আমার মনে করি অনেক ভালো ভালো ডাক্তার তৈরি করছি এবং তার মধ্যে অনেকেই কিন্তু এখন অধ্যাপক, তারা স্বনামধন্য, তারা সুন্দরভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছে। আমি আমার এই জীবনে আমি অনেক কিছু পেয়েছি। আমি এই পর্যন্ত 10টা বই লিখছি, 7টা মেডিসিনের বই, 3টে বাংলায় বই, এবং সবগুলোই সমাদৃত। আমার ইন্টারন্যাশনাল যে অ্যাডভাইজারি বোর্ড, ডেভিডসনস মেডিসিন, কুমারেন ক্লার্কের মেডিসিন, টেক্সট বই লন্ডন থেকে প্রকাশিত হয়। এই বইগুলোর কিন্তু আমি ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি বোর্ডের মেম্বার। আমি এই পর্যন্ত 15টা অ্যাওয়ার্ড পাইছি, তার মধ্যে 21 পদক, বাংলা একাডেমি অ্যাওয়ার্ড, বাংলা একাডেমি একটা বিজ্ঞানের একটা পুরস্কার পাইছি, ইউজিসি অ্যাওয়ার্ড, এছাড়া অনেকগুলো মানে বেসরকারি অনেকগুলো পুরস্কার, আজীবন সম্মান অনেক জায়গায় পেয়ে গেছি। আমার এই সারা দিনের সম্মানিত জীবনে শেষ বয়সে এসে আমাকে অধ্যাপক এমেরিটাস হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়। এটা একটা সম্মানিত পোস্ট, এমন আহামরিত কোনো পোস্ট না, সম্মানিত পোস্ট। তারা এই সময় এসে আমাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা কেন এটা বাতিল করলো, এটা আমার বোধগম্য। আমি মনে করি আমার প্রতি এটা একটা অন্যায় আচরণ করা হয়েছে, অন্যায়ভাবে এটা করা হয়েছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক, এটা একটা সম্মানিত পোস্ট। শুধু তাই না, আমাকে তারা একটা সম্মানিত, খুব যে বেশি পয়সা দিচ্ছে তা কিন্তু না, মাত্র 2 বছরে কত আমরা 10-15 হাজার টাকাও হবে না, এইটা ফেরত চাইছে। এইটা যে লজ্জাজনক আর কি হতে পারে। আমি সত্যি আমি আমার নিজের কাছে খুব একটা কষ্ট লাগে, কিন্তু খুব অপমানজনক মনে হচ্ছে আর কি। কারণ আমি তো আল্লাহ আমাকে অনেক দিছে, আল্লাহ তাআলার কাছে আমি হাজার শুকর করে আমি কোনোদিন শেষ করতে পারবো না। এই শুকরের মাঝে, এই অর্জনের মাঝে তারা কেন এই কাজটা করলো, এটা আমি কোনো যুক্তি খুঁজে পাই না। আমি মনে করি সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক। তারা যা করছে কিচ্ছু যায় আসে না আমার। আমি আমার যে পজিশন আমার ওইরকমই থাকবে। আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন। তারা আমি মনে করি নিজেরা এটা বাতিল করে, যে আমার আজীবন সম্মাননা বাতিল করে তারা কি অর্জন করবে সেটা তারাই জানে আর কি। এটি আমার আর কোনো কিছু বলার নাই। আমার অনেক ছাত্র আছে, অনেক রুগী আছে, আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে। তাদের কাছে শুধু এই বলি যে আপনারা নিজেরা দেখেন, বিচার করেন। আমি যদি কারো প্রতি কোনো অন্যায় করে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি জেনে শুনে কারো প্রতি কোনো অন্যায় করছি বলে আমার মনে হচ্ছে না। এবং সারা তাই না, তারা আমাকে মানে কথা বলার বা আমার এদের কেন তারা এটা বাতিল করে, এর জন্য তো আমাকে জবাবদিহিতা করতে পারতো, তো আমাকে জিজ্ঞেস করতে। তারা কিন্তু করে নাই, তারা নিজের মতো করে করছে আর কি, সেটা করে নাই। আমি মনে করি তারা এটা অন্যায় করছে, অযৌক্তিক। তারা তো আসলে কোনো এক্সপ্লেনেশন নাই, তারা যা মনে চায় তাই করছে। তো উদ্দেশ্য তারাই জানে ভালো, তারাই জবাব দিতে হবে, তারাই করবে। আমার তাদেরকে তো জিজ্ঞেস করে দেখেন,
তারা তো আমার কাছে কোনো জবাব দিতে চায় নাই, কেন তারা বাতিল করে বলবে তো, তারা বললে এটা অবৈধ হয়ে গেল। অবৈধ হয়ে কিভাবে হলো? 5টা স্টেপ পাস করে গেলে ডিপার্টমেন্ট, তারপরে সেই একাডেমিক কাউন্সিল, কমিটি আছে, সিন্ডিকেট, সব করেই তো এটা পোস্টটা করে। এবং পৃথিবীর অনেক ইউনিভার্সিটিতে তো আছে, আমাদের দেশে অনেক ইউনিভার্সিটি একাডেমিক পোস্ট, এই পোস্টটা কিন্তু আছে মেটাজ অধ্যাপক। কেউ কোনোদিন এরকম রেকর্ড কিন্তু নাই যে মেটাজ অধ্যাপক একবার দিয়ে কেউ বাতিল করে। তারা মনে করে আমাকে এটা অন্যায় ভাবে দিচ্ছে, এটা তাদের যুক্তি, এটা হয়তো বা চিঠিতে কিন্তু এরকমই মনে হচ্ছে আর কি। আমি মনে করি প্রতিহিংসামূলক, সম্পূর্ণ প্রতিহিংসামূলক। এবং কোন এটা অত্যন্ত লজ্জাজনক। আমাকে কয় টাকা দিছে, কোটি কোটি টাকা খাওয়াইছে, আমারে কয়েক হাজার টাকাও নেই, টাকাও ফেরত চাইছে। মনে হয় যে আমি এমপি চুরি করছি, এই টাকা ফেরত দিতে হবে কেন? ফেরত দিতে হবে কেন? টাকাও চাইছে, এটা কয় টাকা লাগবে, কয় টাকা এটা? আমি তো মনে করি এটা সম্পূর্ণ অযৌক্তিক। ব্যক্তিগতভাবে আমি নিজেও ডক্টর আব্দুল্লাহর কাছে একবার গিয়েছিলাম ডাক্তারদের একটা প্রমোশনের জটিলতা নিরসনে, এবং আই হ্যাভ সিন হিম। আমি অবাক হয়েছি, কি সিম্পল মাটির মানুষ। যে প্রফেসর ডগলাস আমাকে অস্ট্রেলিয়ায় এনেছিলেন, তিনি এখনো বেঁচে আছেন, তিনি, তার বয়স 90। তো আজকে ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ওই সেন্টারে তিনি এখনো প্রফেসর এমিরেটাস। তাহলে ডক্টর আব্দুল্লাহ কি অপরাধ করলো? কেন আমরা ডক্টর আব্দুল্লাহর মতো এই মেধাবী মানুষগুলোকে অপমান করি? এবং যে পেডিয়াট্রিক সার্জন এই কাজটা করলেন, তিনি আসলে এটার মধ্য দিয়ে বিএনপির উপকার করলেন, নাকি মানুষজন বলছে বিএনপি এসব ছ্যাঁচড়ামি কেন করে? প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমরা জোর দাবি জানাই ডক্টর মিশুর মুক্তি হোক এবং ডক্টর আব্দুল্লাহকে এভাবে যেন অসম্মানিত না করা হয়।